ভারতের সামনে প্রশ্ন, বাংলাদেশ ছাড়া তাদের বাঁচার উপায় কি? জামাত নিজেদের সংস্কার করেছে কিনা জানতে চান সোহেল। এবং সর্বশেষে জানাবো, একদিকে উদ্ধার অন্যদিকে হরিলুট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একদিকে উদ্ধার অন্যদিকে হরিলুট। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের নজিরবিহীন লুটপাটের পর প্রশাসনের কঠোর অভিযানে উদ্ধার হয়েছে লাখ লাখ ঘনফুট পাথর। যৌথ বাহিনীর অভিযানে থেমে গেলেও অন্যদিকে জৈন্তাপুর কানাইঘাট সহ সীমান্তবর্তী কোয়ারিগুলোয় প্রকাশ্যে চলছে পাথর লুটের মহোৎসব। জেলা প্রশাসনের তথ্য মতো গত 13ই আগস্ট থেকে যৌথ বাহিনীর সাদা পাথর উদ্ধার অভিযানে নামে। 18ই আগস্ট পর্যন্ত এই অভিযানে প্রায় 6.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এর মধ্যে 1.5 লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়। উদ্ধারকৃত পাথরের মধ্যে ধোপাগুলের একটি ক্রাশার মিলে মাটি চাপা অবস্থায় 11,000 ঘনফুট, গোয়াইনঘাটের বিন্নাকান্দি এলাকা থেকে 2,500 ঘনফুট, কোম্পানিগঞ্জ সদর ও কালাইরাগ থেকে প্রায় 45,000 ঘনফুট এবং ধোপাগুল সহ বিভিন্ন বাড়ি থেকে 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এছাড়া 18ই আগস্ট রাত 11টা পর্যন্ত কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 85,000 ঘনফুট পাথর এবং জৈন্তাপুরের রাংপানি এলাকা থেকে 9,500 ঘনফুট পাথর জব্দ করা হয়। পরদিন আরো 20,000 ঘনফুট পাথর ও 28,000 ঘনফুট বালু জব্দ করা হয়। যদিও ভোলাগঞ্জে যৌথ বাহিনীর কঠোর নজরদারিতে লুট থেমে যায়, একই সময় জৈন্তাপুর উপজেলার রাংপানি পর্যটন কেন্দ্র ও কানাইঘাটের লোহাছড়ায় অব্যাহত থাকে পাথর লুটপাট। স্থানীয়দের অভিযোগ, শ্রীপুর রাংপানি নদীর অন্তত 4টি পয়েন্ট, শ্রীপুর, আদর্শগ্রাম, খড়মপুর ও বাংলাবাজার কোয়ারি থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট পাথর উত্তোলন করছে চক্রগুলো। জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবণী বলেন, অভিযানে 35 ট্রাক বালু জব্দ করে নিলামে 90,000 টাকায় বিক্রি করা হয়েছে। এ সময় 9,500 ঘনফুট পাথরও জব্দ করা হয়। তিনি জানান, সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ড ও ভারতের ভেতর থেকেও পাথর উত্তোলন করা হচ্ছে, যা যে কোনো সময় প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে। এজন্য বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের কড়া নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। সময় প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে, এজন্য বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের কড়া নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোফা নদীতে নিলামের আড়ালে চলছে অবৈধ পাথর উত্তোলন। স্থানীয়রা জানান, সরকার 2020 সালে এই কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করলেও নিলামে বিক্রি হওয়া পাথর সরানোর নামে নতুন করে নদী থেকে পাথর তোলা হচ্ছে। নদীর দুই তীরে সারি সারি বাল্কহেড খনন যন্ত্র, ক্রাশার বসিয়ে প্রতিদিনই সহস্রাধিক শ্রমিক দিয়ে উত্তোলন করা হচ্ছে। এ কাজে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের সংশ্লিষ্টরা অভিযোগও তুলেছেন এলাকাবাসী। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, নিলামে লুণ্ঠিত 44 লাখ ঘনফুট পাথর কিনেছিল পিয়াস এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। তাদের সময়সীমা শেষ হয়ে গেলেও প্রতিষ্ঠানটি উচ্চ আদালতে রিট করে কিছুটা সময় বাড়ানোর চেষ্টা করেছিল। তবে মন্ত্রণালয় দ্বিতীয়বার সময় বাড়ানোর আবেদন নাকচ করে দিয়েছে। ফলে বর্তমানে আর কোনো বৈধ সুযোগ নেই। তবুও কিছু পাথর লুট হয়েছে বলে তিনি স্বীকার করেন। প্রশাসনের তথ্য মতো লুটপাটের ঘটনায় কোম্পানিগঞ্জের থানায় 2,000 অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় 5 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলমগীর আলম। এছাড়া কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদও স্থগিত করা হয়েছে। এদিকে ভোলাগঞ্জ সাদা পাথর লুট ঠেকাতে ব্যর্থ হওয়ায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ইতিমধ্যে ওএসডি করা হয়েছে। বদলি করা হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহারকেও। প্রসঙ্গত, গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভোলাগঞ্জের সাদা পাথরে ব্যাপক লুটপাট শুরু হয়। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর এক সমীক্ষায় ওই এলাকায় প্রায় 1.5 কোটি ঘনফুট পাথরের মজুদ ছিল বলে জানানো হয়। জামায়াত নিজেদের সংস্কার করেছে কিনা জানতে চান সোহেল। বাংলাদেশ জামাত ইসলামী নিজেদের সংস্কার করেছে কিনা জানতে চেয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। দলটি কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির সঙ্গে ছিল, আবার যখন কাউকে পেত না তখন দুই দলে নিজেদের লোক ঢুকিয়ে রাখে বলেও তিনি মন্তব্য করেছেন। মতকে ইঙ্গিত করে হাবিবুন নবী খান সোহেল বলেন, একটি দল কখন যে কার সঙ্গে মতিগতি বুঝি না। দলটি কখনো বিএনপির সঙ্গে, কখনো আওয়ামী লীগের সঙ্গে, আবার যখন কারোর সঙ্গে না তখন ভিতরে ভিতরে লোক ঢুকিয়ে রাখে। জীবনানন্দ দাশের কবিতার উদ্ধৃতি দিয়ে জামায়াতের উদ্দেশ্য করে তিনি বলেন, যখন ডুবেছে পঞ্চমের চাঁদ হঠাৎ মরিবার হলো তার স্বাদ। 1996 সালে হঠাৎ করে আওয়ামী লীগের সঙ্গে তারা জোট বাঁধলেন। আরো কয়েকটি দল নিয়ে আন্দোলন শুরু করলেন। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম।
যে দল ৭২ থেকে ৭৫ সালে গণহত্যা চালিয়ে ২৩ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে, সেই দলকে ক্ষমতায় বসালেন। জামায়াতও সংস্কার চায়। আমি বলি, নিজেদের মধ্যে সংস্কার করেছেন কি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে হাবিবুর নবী খান সোহেল আরো বলেন, আপনার পিতার রক্ত আপনাকে ডাকছে, খুনের বদলা খুন। আমি জানি আপনি এটা বিশ্বাস করেন না, কিন্তু যে স্বপ্নকে বুকে ধারণ করে আমাদের নেতা চলে গিয়েছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করে আপনি আপনার পিতৃ হত্যার প্রতিশোধ নেবেন, সেটা আমরা বিশ্বাস করি। নির্বাচনের আগে ব্যাংকিং সেক্টরের সাইবার নিরাপত্তা বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আগে ব্যাংকিং সেক্টরের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রধান উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়াব। ঢাকার একটি তারকা হোটেলে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং ইডিইজি প্রকল্পের যৌথ উদ্যোগে আর্থিক খাতে সাইবার নিরাপত্তা বিষয়ে জাতীয় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। ফয়েজ আহমদ তোয়াব বলেন, আর্থিক অপরাধ, জুয়া, সফটওয়্যার আপডেটের ঘাটতি, ফাইল ট্রান্সফার প্রোটোকলের দুর্বলতা, ডিডোস আক্রমণ এবং ডেটা সেন্টারের ঝুঁকি এখন ব্যাংকিং সেক্টরের বড় হুমকি। ফলে নির্বাচনের আগে ব্যাংকিং সেক্টরের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, দেশের মাত্র ১৭ থেকে ২০টি ব্যাংকের সাইবার স্পেস সেটিং সন্তোষজনক। জনগণের ডেটা অনেক ক্ষেত্রে অনিরাপদভাবে উন্মুক্ত থাকে এবং কিছু ব্যাংক কর্মকর্তা সাইবার অপরাধে জড়িত। প্রধান অতিথির বক্তৃতায় অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, বিদ্যমান সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রশিক্ষণ জোরদার এবং আইটি ও ব্যবসায়িক ইউনিটের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব দেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ব্যাংকের সঙ্গে ডেটা বিনিময়ের মাধ্যমে কর আদায় সহজ করার প্রস্তাব করেন। সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮৮৪টি সাইবার অপরাধের অভিযোগ এসেছে এবং ব্যাংকগুলোর মামলা করতে অনিয়ম তদন্তে বাধা তৈরি করছে। আলোচনায় অংশ নিয়ে ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক সহ বিভিন্ন প্রতিনিধিরা প্রযুক্তিগত জটিলতা সমাধানের করণীয় বিষয়ে মতামত উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। দেশের আর্থিক প্রতিষ্ঠান সমূহ সাইবার নিরাপত্তা নিশ্চিত করা শুধু ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষাই নয়, বরং জনগণের আস্থা ও আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সেমিনারে বক্তারা মতামত দেন। সেমিনারে আইসিটি বিভাগের বিভিন্ন দপ্তর, সংস্থা প্রধান সহ স্টক হোল্ডাররা উপস্থিত ছিলেন। ভারতের সামনে প্রশ্ন, বাংলাদেশ ছাড়া তাদের বাঁচার উপায় কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে ভয়াবহ চাপে পড়েছে ভারত। রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানি করায় দেশটির উপর নতুন করে আরো ২৫% শুল্ক বসিয়েছে ওয়াশিংটন, যা বিদ্যমান ২৫% শুল্কের সঙ্গে যোগ হয়েছে। এতে করে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০%। ট্রাম্প ঘোষিত ভারতের উপর নতুন এই ৫০% শুল্ক আগামী ২৭শে আগস্ট কার্যকর হবে। এই শুল্ক ভার ভারতকে এশিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করযুক্ত বাণিজ্য অংশীদারে পরিণত করবে, যা যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য কার্যত নিষেধাজ্ঞা সমান। এর ফলে ভারতের রপ্তানিমুখী শিল্পে বড় ধাক্কা এবং প্রবৃদ্ধিও অর্ধ শতাংশের বেশি কমে যাওয়ার ঝুঁকিতে পড়েছে দেশটি। এখনই এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা ভারতীয় কারখানাগুলোতে দেওয়া অর্ডার বাতিল করছেন একের পর এক। কেউ কেউ আবার অর্ডার স্থগিত করেছেন অনির্দিষ্টকালের জন্য। ভারতের তৈরি পোশাক, চামড়া ও বিভিন্ন ভোগ্য পণ্যের বড় অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হতো, কিন্তু অতিরিক্ত শুল্কের কারণে সেসব পণ্য এখন প্রতিযোগিতা হারাচ্ছে। এক ভারতীয় ব্যবসায়ী আনন্দবাজারকে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের আর প্রতিযোগিতা